বেনজিরদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে। এখন 84 জন পুলিশ অফিসার টের পেবা তোমার এখান থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে যাবে, পিছন থেকে ঢুকবে, মুখ থেকে বের হবে, নাক থেকে বের হবে, চোখ থেকে বের হবে। ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না। পৃথিবীর যেখানেই থাকোস না কেন বেনজিরের সাথে লুকান্ত সেই ধরনের 84 জন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে বিচার করা হবে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। কত বড় দুঃসাহস। ইন্ডিয়াকে আবার শিক্ষা দেওয়া হচ্ছে। তাই তো বলি, ইন্ডিয়া দাদা বাবুরা হঠাৎ করে শূন্য করা শুরু করলো কেন? বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় কেন? আর ওইখানে যদি চায়না কাজটা করতে পারে তাহলে কিন্তু যে ইন্ডিয়া যে টুনটুনির কাছেই কিন্তু। উপদেষ্টা মাহফুজ আলমকে ইঙ্গিত করে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিছু বার্তা দিয়েছেন। গতকাল বইমেলাতে যে কাণ্ড ঘটেছে তসলিমা নাসরিনের বইকে কেন্দ্র করে, সেটা একটা ফাঁদ। এটা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এর সাথে দেশীয় এবং ভারতীয় পরিকল্পনা যুক্ত ছিল বলা যেতে পারে। রুমিন ফারহানার বাড়িতে হামলা করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভিডিওটা দেখেন। গেট ভাঙচুর করে গেল, তারা বলতেছে এই রুমিন নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে এক্ষুনি আমার বাসার সামনে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। বিমানকে বাপ ডাকিয়ে ছাড়বো। আমি বলছি আবারও, বিমানকে সময় দিয়েছে দেশের সংস্থা হিসেবে, এবার বিমানে আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত করার চেষ্টা যা করা দরকার। এটা ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন হবেন আপনারা, আপনাদেরকে সাধ্য হবে না। কারণ এতটা দুর্নীতি, লুটপাট, কোভিডের সময় আপনারা কি করেছেন আমরা দেখেছি। মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? না হয় কেন বলছেন? আমি এর মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে। না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না। 5ই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার, দেশের সরকার, মানবতার সরকার। 5ই আগস্টের সরকার হচ্ছে ইউনূসের এই সরকার, হচ্ছে বিপ্লবী সরকার, বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার। এই সরকারের ভুল থাকবে, ত্রুটি থাকবে, সব থাকবে, কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয়, আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয়। আওয়ামী লীগ একটি হত্যাকারী, গুমকারী, নির্যাতনকারী সরকার ছিল, জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল। ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি, সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না, নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে, তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয়। অতএব প্রিয় বন্ধুরা আমার, এই দেশকে রক্ষা করতে হলে দলমত চিনি না, আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। হাসিনার দোসরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না, রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয়। এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না, তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তার মানে তার জীবন এখন শঙ্কিত, তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে। জনগণকে তিনি ভয় পাচ্ছেন, কে কোন জায়গা থেকে কিভাবে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টক শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে। কোন সরকারের সময়? যেই সরকার 5ই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান, একটি বিপ্লব, একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই। রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল? শেখ হাসিনার যে 16 বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন, সেই সময় তিনি সংসদে ছিলেন, সেই সময় তিনি বাসা বাড়ি, টকশো, রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন। রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না। কিন্তু এই রুমিন ফারহানারই আমরা দেখেছি যে তার উপরে যখন তিনি ছাত্রদের আন্দোলনে যোগ দিতে একটি জায়গায় এসেছিলেন, শহীদ মিনার, সেই দিন তার বাসায় যে আক্রমণ করা হয়েছে, তিনি সেখানেও বলার চেষ্টা করেছিলেন যে তার উপরে গুন্ডারা আক্রমণ করছে, এবং সেই সময়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার না। তিনি বলছেন এগুলো আওয়ামী লীগ কিংবা ওদেরই, আবার পরক্ষণে বলছেন যে এদের দলীয় পরিচয় না, এরা আওয়ামী লীগও না। তার মানে ওই সময় তার বক্তব্যে একটু আওয়ামী প্রীতি ভাবটা দেখা গিয়েছে। মানে যারা তার উপরে আক্রমণ করতে এসেছে আওয়ামী লীগের সময়ও, তারা মূলত দলের কেউ হইতে পারে না, দল হইলে তো এরকম আক্রমণ করতে পারে না। তো তিনি জানেন না যে আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই চাঁদাবাজ, আওয়ামী লীগ মানেই দুষ্ট, আওয়ামী লীগ মানেই একটি গন্ডর, এটা তিনি জানেন না। যাই হোক, তিনি তো সেই দিন বলেছিলেন
যে আমার উপরে আক্রমণ করা হচ্ছে, আমার মা অসুস্থ, আমার মাকে হসপিটালে নিব, এই সময় দরজা জানলা ভেঙে দিচ্ছে, কাজ ভেঙে দিচ্ছে, এটা তো নতুন কিছু নয়। তাহলে সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তো ছিল না, সেই সময়টা ছিল শেখ হাসিনার সময়। সেই সময় আপনি নিরাপদ বোধ করেন নাই ঘরের মধ্যে, আপনি তখন হাঁটতে পারতেন না, আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার বাসার সামনে নিরাপদ ছিলেন না, ঘরের মধ্যে দরজা জানলা ভেঙে ফেলছে। আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন, টক শো করছেন, রাস্তাঘাটে হাঁটছেন, সভা সমাবেশ করছেন, আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না। আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন? বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোনো ভালো সরকার নয়? এটা কি উদ্দেশ্যটা কি? আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি, জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে, আর যাই হোক অন্তত পক্ষে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য। আপনি শেখ হাসিনার 16 বছরের অত্যাচার, জুলুম, নির্যাতন, অর্থ সম্পদ লোপাট, দেশটাকে ধ্বংস করে দেয়া, এই সব কিছুর একেবারে ভালো রেজাল্ট আপনি 6 মাসের মধ্যে চাচ্ছেন। 6 মাসে এমন কি হয়েছে আমাকে বলেন? আওয়ামী লীগের আমলে প্রতিদিন গুম হতো, ক্রস ফায়ার হতো, হত্যা করা হতো, মানুষ নির্যাতন হতো, আলেম ওলামাকে জেলে ভরা হতো, মানে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, কান্নার রোল বসতো, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষরা অস্থিরতা প্রকাশ করত, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, কোনো ব্যক্তি কোনোভাবে রাজনীতি করতে পারতো না। 3টি ইলেকশন, সবগুলো অবৈধ ইলেকশন ছিল, এবং কোনো ইলেকশনই বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদদেরকে সুস্থভাবে কোনো কিছু করতে দেয় নাই, অ্যাকসেপ্ট রুমিন ফারহানাকে, যেখানে কোটাভিত্তিক মহিলা এমপি বানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। যে 5-6 জন এমপি ছিলেন তাদের উপর নির্ভর করে একটা পেয়েছিলেন রুমিন ফারহানা এমপি। অনেক বিতর্ক আছে সেই সময়ের সংসদ সদস্য যারা যারা যুক্ত হয়েছেন, ওই 5 জনের প্রত্যেকেই প্রায় বিতর্কিত। এখন যদি আমার প্রশ্ন থাকে আপনার প্রতি, তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কি এই হাসিনার কাছের কেউ হয়েছেন যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? না হয় কেন বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন? এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আমি এর মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচর বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে। না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না। 5ই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার, দেশের সরকার, মানবতার সরকার। 5ই আগস্টের সরকার হচ্ছে ইউনূসের এই সরকার, হচ্ছে বিপ্লবী সরকার, বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার। এই সরকারের ভুল থাকবে, ত্রুটি থাকবে, সব থাকবে, কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয়, আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয়। আওয়ামী লীগ একটি হত্যাকারী, গুমকারী, নির্যাতনকারী সরকার ছিল, জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল। ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি, সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না, নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে, তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয়। উপদেষ্টা মাহফুজ আলম কিছুটা বেকায়দায় পড়েছেন। তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন কালকে, যখন নাকি তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, আমি একটু অবাক হয়েছিলাম। তিনি বলেছিলেন যারা মব জাস্টিস করছে তাদেরকে রেহাই দেওয়া হবে না, এবং তাদেরকে ওই ডেভিল হান্ট সেই আওতায় আনা হবে। সাম্প্রতিক সময় যে সরকার একটু বেকায়দায় পড়েছে, বিশেষ করে 5 তারিখ এবং 6 তারিখের ঘটনায়, সেই ঘটনার প্রেক্ষিতে হয়তো মাহফুজ আলম নিজের অবস্থানটাকে একটু আলাদা করতে চেয়েছেন। অনেকে মনে করেন যে এই 3 ছাত্র উপদেষ্টা এবং বাইরের কারোর সম্মিলিত প্রচেষ্টায় 5 এবং 6 তারিখের ঘটনা ঘটে। তো মাহফুজ আলম হয়তো তার সঙ্গে একাত্ম না, সেটা প্রমাণের জন্য একটি বক্তব্য দিয়েছিলেন মব জাস্টিসের বিরুদ্ধে। তো এটা দেখে আমি একটু অবাক হলাম এবং বেশ সাহসী মনে হলো। মাহফুজ আলম ওনারা যেই বেশ তাদের যে অবস্থানটা, সেই অবস্থানটা একটু উগ্র, একটু ইসলামী, এই সব মিলায় হচ্ছে তাদের মূল ভরসার জায়গা। তো সেখানে যখন মব জাস্টিসের বিরুদ্ধে বলা হয়, তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে 5 তারিখ এবং 6 তারিখে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনায় প্রধান উপদেষ্টা পর্যন্ত বিব্রত। বিএনপি সরাসরি বিরোধিতা করেছে, বলেছে যে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, অর্থাৎ এক ধরনের দোষারোপি করেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে কিভাবে এই সব ঘটনা ঘটে একের পরে। তো তার সাথে সুর মিলিয়ে হয়তো মাহফুজ আলম বলেছিলেন, কিন্তু আজকে পরিস্থিতি অনুধাবন করে তিনি তার অবস্থানটা একটু আলাদা করেছেন। আবার সেই অবস্থান থেকে তিনি সরে এসেছেন, বলছেন যে এটা তিনি সতর্ক করেছেন, তাদেরকে কোনো হুমকি দেননি, হুঁশিয়ারি দেননি, কিন্তু সতর্ক করেছেন। তো খবরটা হচ্ছে এই যুগান্তরের ব্যাখ্যাটা দেখছে এইভাবে যে কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি ব্যাখ্যা করলেন উপদেষ্টা মাহফুজ। মব সংস্কৃতি বন্ধের জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। যারা মব হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, যারা মব হিসেবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করবেন,
তাদেরও ডেভিল হিসেবে ট্রিট করার কথা বলেছিলেন। সোমবার এক ফেসবুক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি। তো তার সেই পোস্টে তৌহিদি জনতার উদ্দেশ্য বিশেষ বার্তা দিয়েছিলেন তিনি। তবে সেসব মন্তব্য নিয়ে কিছু মহলী প্রতিক্রিয়া তৈরি হলে নিজের সেই পোস্টের ব্যাখ্যা দিয়েছেন মাহফুজ। মঙ্গলবার রাত 9:42 নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে এই উপদেশটা লিখেছেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটা জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলুণ্ঠিত হয়েছে। এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে। আবার বলি, খুবই গুরুত্বপূর্ণ, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে অভ্যুত্থানের ভূমিকা রেখে সকল নাগরিকের মতো আপনারা জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলুণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে। এটা আমি মনে করি গঠনমূলক একটা চমৎকার বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন, যে এটা তো আসলে ভালোভাবে হয়নি। ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি 5 তারিখ 6 তারিখের যে ঘটনা, 35টা জেলায় যেভাবে ভাঙচুর, বুলডোজার চালানো হলো বিভিন্ন স্থাপনার উপরে, বিশেষ করে আওয়ামী লীগের সম্পত্তির উপর, প্রধান উপদেষ্টা নিজে বলতে বাধ্য হয়েছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তির উপর হামলা চালানো যাবে না। তিনি বলেন, মাহফুজ আলম, যে আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করছি। যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য মব তৈরি করছে, বিশৃঙ্খলা করছে, তাদের উদ্দেশ্যেই কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জানিয়ে মাহফুজ যোগ করেন, বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। লক্ষ্যহীন, উদ্দেশ্যবিহীন মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে। তা আমার তো মনে হয় ভালো। তৌহিদি জনতার নামে আমি যেখানে সেখানে বাংলা একাডেমিতে যেই পরিস্থিতি তৈরি করবো, তারপরে বুলডোজার চালাবো, ভাঙচুর করবো, এটা তো হইতে পারে না। মেয়েদের খেলার উপরে আমি বিধিনিষেধ দেবো, মডেলদের শোরুম করবে সেখানে আমি বাধা দেবো, এগুলি তো চলবে না। তারপরে মাজারে আক্রমণ করব, সেগুলি তো চলবে না। তাই মনে করি মাহফুজ আলমের এই বক্তব্যটা ভালো, এবং তিনি হয়তো তার অবস্থানটা কিছুটা খুব দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। দর্শক, বেনজিরদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে। এখন 84 জন পুলিশ অফিসার টের পাবে, তোমার এখান থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে যাবে, পিছন থেকে ঢুকবে, মুখ থেকে বের হবে, নাক থেকে বের হবে, চোখ থেকে বের হবে। ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে, তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না। পৃথিবীর যেখানেই থাকোস না কেন, বেনজিরের সাথে লুকান্ত সেই ধরনের 84 জন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে বিচার করা হবে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। কত বড় দুঃসাহস যে বাংলাদেশে অশান্তি সৃষ্টির জন্য জুম মিটিং করে আমার দেশে আবার এই ইউনুস সরকারকে উৎখাত করতে চায়, এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, এই দেশের আগামী সরকারকে অশান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়। এখন বেনজির টের পাবি, এখন পুলিশের অবৈধ এই সন্তানগুলো টের পাবি। 84 জন অফিসার কোথায় পালাবি? বনে, জঙ্গলে, নদীতে, নালায়, কিংবা কোন জায়গায়, কিংবা আওয়ামী লীগের গোত্রে, নাকি শেখ হাসিনার আঁচলের মধ্যে, নাকি অবৈধ সন্তানগুলোর কোলের ভিতরে লুকাবি? সেটা আজ থেকে প্রমাণ হবে, কারণ তোদের নাম এখন ইন্টারপোলে দিয়ে দিয়েছি। ইন্টারপোল তোদেরকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত এনে বাংলার মানুষের কাছে ছেড়ে দিবি। ইনশাআল্লাহ তোরা পালাতে পারবি না। আওয়ামী লীগের দোসর, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সহ 84 জন পুলিশ কর্মকর্তার নাম পাঠানো হচ্ছে ইন্টারপোলে। ইতিমধ্যে এই 84 জন পুলিশ কর্মকর্তার নামের তালিকা সরকার প্রস্তুত করেছে। আপনারা জানেন, সুখে থাকতে ভূতে কিলায় একটি কথা আছে। বাংলাদেশে 5ই আগস্ট সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে হত্যা করে সেই খুনিরা আবার দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে সেখান থেকে বাংলাদেশে আবারও নতুন করে গণহত্যা, সন্ত্রাস, নির্যাতন, বিভিন্ন ধরনের অপকার্যক্রম শুরু করতে চেয়েছিল। তারা জুমের মিটিংয়ে অংশগ্রহণ করে বাংলাদেশের পুলিশ বাহিনীকে নতুন করে বিতর্কিত করতে চাচ্ছে, প্রশাসনকে বিতর্কিত করতে চাচ্ছে। তারা বলছে বাংলাদেশে প্রায় 90% পুলিশ এবং প্রশাসনের লোক প্রস্তুত আছে আওয়ামী লীগ যে কোনো সময় রাস্তায় নামলে তাদের সামনে তারা নেমে তারপরে তাদেরকে সাহায্য করবে। এবং সেটার মূল নায়ক ছিলেন এই বেনজির আহমেদ। এই বর্তমান 84 জন অফিসার, তার মধ্যে অন্যতম অফিসার হচ্ছে বেনজির আহমেদ, হাবিবুর রহমান ডিএমপির সাবেক কমিশনার, আমাদের ডিবির হারুন সাহেব যিনি অত্যন্ত বিতর্কিত কর্মকর্তা, আপনারা জানেন, সেই হারুনুর রশিদ, বিপ্লব কুমার পোদ্দার, তার নাম আপনারা শুনেছেন, বিপ্লব কুমার পোদ্দার, প্রলয় কুমার, সৈয়দ নুরুল ইসলাম, মোহাম্মদ আলী ভুইয়া, মনোজ কুমার পোদ্দার, বিতর্কিত একজন অফিসার আপনি নাম শুনেছেন। এভাবে করে এম খোরশেদ হোসেন, ব্যারিস্টার হারুনুর রশিদ, হাফিজ আক্তার, আসাদুজ্জামান সহ বেশিরভাগ
এই 84 জন পুলিশ কর্মকর্তার মধ্যে যারা বিভিন্ন জেলা সুপার ছিলেন, পুলিশ সুপার ছিলেন, তাদেরকে এই তালিকায় সম্পৃক্ত করা হয়েছে এবং তাদের এই নাম এখন ইন্টারপোলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইন্টারপোলে নামটা যাওয়ার সাথে সাথে টের পাবে কত ধানে কত চাল, এবং কোনো জায়গায় পৃথিবীর কোনো প্রান্তে লুকিয়ে থাকার আর কোনো স্থান এদের থাকবে না। এরা বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে বাড়িতে, আওয়ামী লীগের নেতার বাড়ি, বিদেশের কোনো আরামায়েশে, সে তুরস্ক হোক, মালয়েশিয়া হোক, সিঙ্গাপুর হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, কোনো রাষ্ট্রেই এরা লুকিয়ে থাকার কোনো স্থান হবে না। আমি সরকারকে কেন ধন্যবাদ জানাচ্ছি? এ কারণেই ধন্যবাদ জানাচ্ছি, যারা ডেভিল তাদেরকে আমাদের শনাক্ত করে তাদের বিচার করা উচিত, তাদের পাসপোর্ট বাতিল করা উচিত, তাদের বাংলাদেশের নাগরিক হিসাবে তারা আর যাতে কোনোদিন দাবি করে অত্যাচার করতে না পারে সে ব্যাপারে সতর্কতা জারি। বহুল আলোচিত কুখ্যাত আয়নাঘর আমাদের সামনে এলো। আমরা অনেক ছবি দেখলাম, আমাদের প্রধান উপদেষ্টা আরো কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে, আমাদের সাংবাদিক কিছু গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন, এবং এটা আবার তীব্র বিতর্ক ট্রিগার করেছে। আমি সেটা নিয়ে মূলত কথা বলবো, কিন্তু তার আগে আরেকটা দিক একটু দেখে আসা যাক। সেটা হলো একটা পুরনো কথা নতুন করে আমাদের সামনে আবার প্রমাণ হলো। সেটা হচ্ছে একটা গণতন্ত্র কাজ করার পেছনে মিডিয়ার ভূমিকা। এই যে 6 মাস পর, ইটস টু লেট আনডাউটেডলি, এবং দেরি হওয়ার কারণে অনেক রকম বিকৃতি হয়েছে, সেগুলোই মূল আলোচনার জায়গা। আমরা সেই আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এইটুকু যে এখন হলো, এটা মূলত একটা মিডিয়ার কারণে হয়েছে। নেত্র নিউজ তারা কয়েকদিন আগেই একটা রিপোর্ট করেছে, এবং সেখানে তারা জানিয়েছে সেনাবাহিনীর অনিচ্ছার কারণেই আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যরা এই যে আয়নাঘর আছে, ডিটেনশন সেন্টারগুলো আছে, সেগুলো দেখতে পারেননি। এবং প্রধান উপদেষ্টা সেই রিপোর্টে নেত্র নিউজ তসলিম খলিলের সাথে কথা বলে জানিয়েছেন যে তিনি যাবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইথ অল দ্য পিপল। সো কিভাবে মিডিয়া কাজ করে তার একটা খুব চমৎকার এক্সাম্পল। এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এটুকু বলে রাখবো যে মিডিয়া যাতে কেউ কোনো না কোনোভাবে কারসাজি করতে না পারে, নিয়ন্ত্রণ করতে না পারে। একটা সরকার স্বৈরাচারী হয়ে ওঠার প্রথম পদক্ষেপগুলোর একটা হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, কোনো না কোনো ফর্মে, কোনো সুবিধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, কোনো রকম চাপ প্রয়োগ করে। এই কারণে আমরা দেখবো ইভেন একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন স্বৈরাচারী হয়ে উঠছেন, তিনি ভারতের মিডিয়াগুলোকে অপ্রেস করতে করতে সেগুলো এখন তার নিয়ন্ত্রণে বা কবজে আসার পর তার কোলে এসে বসেছে। সে কারণে গদি মিডিয়া হয়েছে এগুলো। আমরা এইটুকু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। নেত্র নিউজ আর একটা ভালো কাজ করলো, তাদের চাপেও এতদিন পরে হলো। কিন্তু এখন যে মূল ডিবেটগুলো হয়েছে সেগুলো খুবই ভ্যালিড, যে সত্যিকার অর্থে এটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ব্যর্থতা। দীর্ঘ 6 মাস এই আয়নাঘর মানে এই গুমের ডিটেনশন সেন্টারগুলোতে যাওয়া যায় নাই। গুম নিয়ে কয়েকটা কথা একটু বলি, এবং যে ডিবেটগুলো আসছে সেগুলো একটু পরে বলি। সেটা হচ্ছে, আমি বহুবার বলেছি কিন্তু আমার গুমের প্রসঙ্গ আসলে কয়েকটা কথা যুক্ত না করে আমি পারি না। সেটা হচ্ছে, গত সরকার যতগুলো অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ, তার মধ্যে গুম ইভেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চাইতে টাফ এবং ভয়ঙ্কর জিনিস। মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর, রিপিট। কারণ যে মানুষটা বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন কি নেই, তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না, তার এরকম চিন্তা আছে, তিনি বিভৎস পরিবেশে টর্চারের মধ্যে জীবনযাপন করছেন, তার চাইতে জরুরি কথা পরিবারটা যে অবর্ণনীয় দুঃখ, দুর্ভোগ, কষ্টের মধ্য দিয়ে যায়, সেটা কোনো তুলনা হয় না। আমার সৌভাগ্য বলবো, আমি এরকম কিছু ইতিহাসের ঘটনার সরাসরি সাক্ষী হয়েছি। গুম হওয়াদের স্বজনদের যে প্রতিষ্ঠান সংগঠন মায়ের ডাকের বেশ কিছু প্রোগ্রামে আমি উপস্থিত থেকেছি, এবং তাদের অবর্ণনীয় কষ্টের গল্প শুনেছি। কিভাবে বছরের পর বছর একটা পরিবার অপেক্ষা করে, কিভাবে এক সময় ওই অপেক্ষা পাল্টে যায় যে 7 বছর কি হবে, 7 বছর হলে স্বামীর অ্যাকাউন্ট আমি অ্যাপ্লাই করতে পারবো। যদি 7 বছর পরও অ্যাকাউন্ট ঠিকমতো অ্যাপ্লাই করা মানে অপারেট করা যায় না, এক বিভৎস সংকট। সুতরাং আমাদের জাতির ইতিহাসে, শেখ হাসিনার নির্যাতনের ইতিহাসে এই গুম, এই আয়নাঘর একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু এগুলো ওয়েল প্রিজার্ভড আসলে আর হলো না। আজ যে ছবিগুলো আমাদের সামনে এসছে সেগুলো নিয়ে যারা বিভিন্ন সময় গুম হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন, এবং রাইটলি প্রশ্ন তুলেছেন। যেসব ছবি দেখানো হচ্ছে বিভিন্ন মানে 2-3টাকে ভেঙে একসাথে করে দেখানো হয়েছে, ওয়ালগুলোতে মানুষের প্রচুর লেখা ছিল, সেগুলো তুলে ফেলে সেখানে নতুন করে প্লাস্টার করা হয়েছে, এইরকম নানান কিছু। যদিও এর মধ্যেও বেরিয়ে গেছে একটা দুটো জায়গায় সত্যিকারে গুম হওয়া যে প্রকোষ্ঠগুলো আছে, আয়নাঘরগুলো আছে, সেগুলো কেমন। প্রধান উপদেষ্টা এরকম একটা দুটো দেখে বলছেন যেখানে মুরগির খোপের চাইতেও ছোট। দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। আমি একজন গুম হওয়া মানুষের বর্ণনা অনেকে শেয়ার করছেন, সেখানে দেখলাম সেখানে লম্বা হয়ে শোয়া যায় না, আসলে পা কমোডে চলে যায়, একই জায়গায় সবকিছু। এই পরিস্থিতি আছে, সেইগুলো প্রায় কিছুই আর প্রিজার্ভড নেই। এর মধ্যেও আমরা পেয়েছি টর্চারের জন্য ইলেকট্রিক শক দেওয়ার জন্য যে চেয়ার, সেটা পাওয়া গেছে, সেটা দেখা গেছে, সেটা এসছে। কিন্তু এই আলামতগুলো নষ্ট করে ফেলা হলো, এটা ভয়ঙ্কর। এই যে আলামতগুলো থাকা দরকার ছিল আমাদের, এটা সত্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে, বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে
একটা অংশের অ্যাটলিস্ট র্যাবের ছিল, বিভিন্ন এজেন্সি ছিল, যে এজেন্সিগুলো আসলে ঠিক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না, কিছু সেনাবাহিনীর লোকজন যেসব গোয়েন্দা বাহিনীর চিফ এবং গুরুত্বপূর্ণ পদে থাকেন সেগুলো মূলত প্রধানমন্ত্রীর অধীনে, তারা তাদেরকে রিপোর্ট করেন। তো এই ধরনের ডিটেনশন সেন্টারগুলো দায় ছিল, এগুলো রাখা দরকার ছিল, এগুলো ভেঙে ফেলে অত্যন্ত গর্হিত কাজ করা হয়েছে এবং এরপরও তারা 6 মাস পরও দিতে চাইছেন না। এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার। আমাদের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে, এই ইতিহাসে ঘটনাগুলোর স্বীকৃতি এবং এগুলোর সংরক্ষণ করা আমাদের জন্য জরুরি ছিল, কিন্তু এটা হয়নি। এর বাইরে আরো একটা বড় অভিযোগ এসছে, সেটা হলো আমি বিভিন্ন জায়গায় দেখলাম, এটা নিয়ে আমরা আশা করি অফিসিয়ালি জিনিসগুলো জানতে পারবো। এই যে স্বজনদেরকে নিয়ে যাওয়া বলা হয়েছিল, যারা স্বজন তাদের অনেকে এবং খুব সিগনিফিক্যান্ট অনেক মানুষ যেতে পারেননি, অভিযোগটা হচ্ছে তাদেরকে যেতে দেয়া হয়নি। এটা খুব ভয়ঙ্কর অভিযোগ, কারণ সত্যিকার অর্থেই আমরা মায়ের ডাক সংগঠনটার বেশ কিছু মানুষকে সামনে থাকতে দেখেছি এবং ভয়ঙ্কর লড়াই তারা করেছেন সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোতে। তারা কি পরিমাণ চাপের মুখে তখনকার লড়াইটা জারি রেখেছিলেন আমি একেবারে সামনাসামনি চাক্ষুষ সাক্ষী সেটা। কিন্তু এদের অনেককেও আমি দেখিনি এবং জানলাম তাদেরকে যাওয়াটার জন্য ডাকা হয়নি এবং টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করা হয়েছে। কাউকে কাউকে এটার বিরুদ্ধে, কাউকে কাউকে এটার জন্য অভিযুক্ত করা হচ্ছে, কোনো কোনো উপদেষ্টাকে। আমি জানি না এটা কেন হলো। প্রধান উপদেষ্টার সাথে মায়ের ডাকের প্রতিনিধিরা যাবেন না, এটা হতে পারে না। আজকে অনেকেই, আমি প্রায় বলি যে অনেকেই বিরাট বিরাট বীর হয়ে যান। শেখ হাসিনার সময় যারা লড়াই করেছিলেন, কিভাবে লড়াই করেছেন, ওই ইতিহাসটা ভুলতে মনে খুব বেশি লাগবে না। আমি নিজেও খেয়াল করি আসলে 5 আগস্টের পর বিরাট বিরাট বিপ্লবীরা হাজির হচ্ছেন, হাজির হয়ে সবকিছু এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা এভাবে করলে হতে হবে, ওটা ভাবে করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা করে দেখিয়েছি, সেটা করে দেখিয়েছি, নানান কথাবার্তা বলে। আমরা এখানেও কি এরকম একটা চর্চা দেখলাম? যদি এটা হয়ে থাকে এটা খুবই মর্মান্তিক হবে। আমি চাই সরকার তার জায়গা থেকে স্টেটমেন্ট দিক এবং আয়নাঘরে রিকনস্ট্রাকশন করুক। ধরুন একটা রুমের মধ্যে 3টা বা 2টো এক্সস্ট ফ্যান দেখা যায়, একটা রুমে 2টো এক্সস্ট ফ্যান আয়নাঘরে থাকবে, হতে পারে না। 2টো মানে ওটা 2 রুম ছিল, ওটাকে 1 রুম করে দেখানো হয়েছে। 3টা এক্সস্ট ফ্যান আছে মানে ওখানে 3টা ছিল, রুম ভেঙে এখন একটা করে দেখানো হচ্ছে। আরেকটা কথা একটু জরুরি, মানে ভেঙে ওনারা আসলে কি নিশ্চিত করতে চান? আপনি কোনো মানুষকে যদি 5 স্টার হোটেলে নিয়েও ডিটেইন করে রাখেন, আরবিট্রারিলি গুম করে রাখেন, এটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন। ফুল স্টপ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে আটক করার 24 ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় সাপোর্ট করতে হবে, আইনের হাতে তুলে দিতে হবে। সুতরাং কাউকে তুলে নিয়ে গিয়ে যদি যে কোনো বাহিনী, যে কোনো গোয়েন্দা সংস্থা যদি কাউকে তুলে নিয়ে গিয়ে 5 স্টার হোটেলের মতো লাক্সারির মধ্যে রেখে দেয় দিনের পর দিন, মাসের পর মাস, তারপর ওটা ভয়ঙ্কর অসভ্যতা, ভয়ঙ্কর বর্বরতা, এটুকু বুঝতে পারতে হবে। তো ভেঙে তারা কি নিশ্চিত করতে চান আমি জানি না, এটুকু মাথায় রাখতে হবে। সেটা রিকনস্ট্রাক্ট করা হোক, সরকার সেটা রিকনস্ট্রাক্ট করতে হবে এবং সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে যারা গুম ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া, এগুলো কেমন ছিল সেইভাবে ঠিকঠাক করতে হবে এবং যারা এই আলামতগুলো ভেঙে এমন করেছে সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা। এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো দায় আমরা শেখ হাসিনাকে দিচ্ছি, তার রেজিমকে দিচ্ছি। এগুলো নিয়ে সেনাবাহিনীর লজ্জিত হওয়া উচিত বলে মনে হবে না। তবে এই প্রশ্ন নিশ্চিতভাবেই আসতে পারে। এ ধরনের বেআইনি কাজও আসলে কেউ তার পদে থেকে করতে পারে না। কোনো সরকার যদি বলেও কোনো দায়িত্বে থাকা কেউ বেআইনি কাজ করতে পারে না। এই রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা এজেন্সি জনগণের টাকায় চলে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, এবং তারা কাজ করবেন সরকারের নির্দেশে, কিন্তু আইনি চৌহদ্দির মধ্যে। সুতরাং যারা যারা এর সাথে জড়িত আছেন এই সব অপরাধের সাথে, সেটা সেনাবাহিনী হোক, পুলিশ হোক, যেখানেই হোক, তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে বিচারিক ব্যবস্থা শুরু করতে হবে। আমরা আমাদের এই বিভৎসতম পাপগুলো, অপরাধগুলোর যদি সুরাহা করতে না পারি, এগুলোর যদি বিচার করতে না পারি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।